হুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো সবাই। একাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত। আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কগুলো করতেছিলাম। আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের সমস্যা 19 নাম্বার অঙ্কটি সমাধান করব। তোমরা অবশ্যই মেন বইয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় বের করো, পৃষ্ঠা নাম্বার 627। আমরা আজ সমস্যা 19 মানে একটি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দ্রুত সামনে বই নিয়ে নিবে অবশ্যই, কারণ অঙ্ক বোঝার জন্য সামনে অঙ্কের প্রশ্নটি থাকা জরুরি। তাহলে আমরা শুরু করি। ক, ব্যাংক কর্তৃক আদায়কৃত কত টাকার লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ হয়নি? তাহলে এই প্রশ্নটি কিন্তু আমরা ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক করতে গেলে ব্যাংক সমন্বয় বিবরণীর মূল অংশের সাথে এই প্রশ্নের খুব বেশি সম্পর্ক নেই। কেউ ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক না করেও এই প্রশ্নটি সমাধান করতে পারবে। তাহলে আমরা যদি এখানে যে লেনদেনগুলো দেয়া আছে এগুলো আমরা ভালোভাবে পড়ি, ওইখানে স্পষ্ট লেখা আছে যে ব্যাংক থেকে পরিশোধ করা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। তাহলে আমরা এই ধরনের লেনদেনগুলো খুঁজে বের করব এবং যোগ করে দেব। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটি করার জন্য প্রথমে ছক করে নেই। এইখানে খেয়াল রাখতে হবে ব্যাংক কর্তৃক আদায়কৃত, এখানে কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধকৃত লেনদেন আছে যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। কিন্তু আমাদের বের করতে হবে ব্যাংক কর্তৃক আদায়কৃত কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি বা বাদ পড়ে গেছে এই ধরনের লেনদেনগুলো। এক, পাওনাদারগণকে মোট 7,500 টাকার দুটি চেক ইস্যু করা হয়েছিল কিন্তু ওই চেকগুলো পরিশোধের জন্য ব্যাংক উপস্থাপিত হয়নি। এখানে ব্যাংক কর্তৃক আদায়কৃত কোনো ব্যাপার নেই। 2, আদায়ের জন্য 8,000 টাকার একটি প্রাপ্য নোট ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু ওই নোট 2013 সালের 5 জানুয়ারি তারিখে ব্যাংক আদায় করেছে। আমরা অঙ্ক সমাধান করব 2017 সালের ডিসেম্বরের 31 তারিখ। তার মানে 2017 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এই লেনদেনটি ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আমরা কিভাবে বুঝলাম? এখানে বলা আছে এই লেনদেনটি ব্যাংক কর্তৃক আদায় হয়েছে জানুয়ারি মাসের 5, তার মানে ডিসেম্বরের 31 তারিখে ওই লেনদেনটি ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 3, আদায়ের জন্য 3,000 ও 4,000 টাকার দুটি চেক ব্যাংকে জমা দেয়া হয়েছিল কিন্তু 3,000 টাকার চেকটি অমর্যাদাকৃত হয়েছে যা নগদানভুক্ত হয়নি। এখানে চেক অমর্যাদাকৃত হয়েছে মানে চেকটি ব্যাংক থেকে বাতিল করে দিছে, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে এটা কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। পাওনাদার বিনাকে 1,800 টাকার ব্যাংক সরাসরি পরিশোধ করছে, এখানে ব্যাংক পরিশোধ করেছে। তাহলে আমাদের এই উত্তরে আসার প্রশ্নে আসেন, আমরা বাকিটুকু আর পড়লামই না। ব্যাংক কর্তৃক 5, ব্যাংক কর্তৃক শেয়ারের লভ্যাংশ বাবদ 4,500 টাকা আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। এইখানে আমাদের প্রশ্নে যা চেয়েছে তার সাথে মিল আছে যে
ব্যাংক কর্তৃক আদায়কৃত কিন্তু নগদান বইতে লেখা হয়নি। এখানে স্পষ্ট বলা আছে যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ বাবদ 4,500 টাকা আদায় হয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে আমাদের এই লেনদেনটি আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তরে আসবে। তারপর ব্যাংক জমা অতিরিক্তের সুদ। তাহলে ব্যাংক জমা অতিরিক্তের সুদ ব্যাংক থেকে টাকার পরিমাণ হ্রাস করে, এখানে ব্যাংক কর্তৃক আদায়ের কোনো ব্যাপার নেই। ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ 1,500 টাকা আদায় করেছে, যা এখনো নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে এটা আমাদের এখানে বসবে, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। দ্রুত খুলে নাও। আমরা দ্রুত করবো না তো সম্পূর্ণ সৃজনশীল অঙ্কটি শেষ করা যায় না। আমরা খ এর আগে গ করব, কারণ খ এর প্রশ্নে যা বের করতে বলছে এর উত্তর বইয়ের ভেতর
করতেই হবে। তাহলে আমরা গ নাম্বার অঙ্কটি যদি সম্পূর্ণ করে ফেলি তাহলে ওইখান থেকে আমরা খ নাম্বার পরে বসিয়ে দেব। যেমন গ নাম্বারে বলছে যে পাস বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সঙ্গে মিলকরণের জন্য কত টাকা যোগ করতে হবে। এই প্রশ্নটা কিন্তু ব্যাংক বিবরণী করতে গেলে আমরা যোগ এবং জানি দুটি বিয়োগ, একটি যোগ এবং একটি বিয়োগের গড় করতে হবে। ওইখানে যোগের গড়ে যা বসবে ওইগুলোই আমাদের খ নাম্বারের উত্তর। এজন্য আমরা গ নাম্বার করতে পারলে গ নাম্বার এর যোগের উত্তরগুলি খ নাম্বারে বসাবো। এজন্য আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান আগে করব। তোমরা পরীক্ষার খাতায় খ নাম্বারের জন্য 1 পৃষ্ঠা জায়গা খালি রেখে গ নাম্বার করে ফেলবে, তারপরে গ থেকে দেখে দেখে খ নাম্বার আবার তুলে দেবে। তাহলে আমরা শুরু করি। প্রশ্নে দেয়া আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। আমরা কিন্তু বিগত কয়েকটি ক্লাসে যে অঙ্কগুলোর সমাধান করেছি প্রত্যেকটারই দেয়া ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, কিন্তু এখানে বলা আছে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক জমার উল্টা কিন্তু ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা সম্পদ আর ব্যাংক জমা অতিরিক্ত দায় হিসাব। ব্যাংক জমা অতিরিক্ত অর্থ হচ্ছে এই টাকা এই ডেবিটেন্ট সংস্থার কাছ থেকে ব্যাংক পাওনা আছে। এজন্য আমরা ব্যাংক নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অঙ্কটি করার সময় যে হিসাবগুলো যোগ এবং বিয়োগের ঘরে বসাই এইখানে ঠিক উল্টা করতে হবে। যোগের গুলো বিয়োগ, বিয়োগের গুলো যোগ। আমরা প্রশ্নটি পড়ে যোগ হবে নাকি বিয়োগ হবে বের করব এতদিন যে সূত্র ব্যবহার করে অঙ্ক করেছি ওই সূত্র অনুযায়ী। কিন্তু বসানোর সময় যদি যোগের ঘরে বসে কিন্তু এই ক্ষেত্রে বসবে বিয়োগের ঘরে, আর সূত্র অনুযায়ী যদি বিয়োগের ঘরে বসে তাহলে এই ক্ষেত্রে বসবে যোগের ঘরে। কোন চারটা শুরু করার ক্ষেত্রে 4টা নিয়ম আছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, পাস বই অনুযায়ী ব্যাংক জমা, পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। কোন ক্ষেত্রে সঠিক নিয়ম আর কোন ক্ষেত্রে বিপরীত নিয়ম এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তোমরা গত ক্লাসের এই 4টা নিয়ম খাতায় তুলে 1 এবং 2 সঠিক নিয়মে করতে হবে, 3 এবং 4 বিপরীত নিয়মে করতে হবে। এই 4টা লাইন অবশ্যই খুব ভালো করে মনে থাকতে হবে। কারণ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এটা আমাদের গত ক্লাসে নিয়ম অনুযায়ী 3 নাম্বার নিয়ম, তার মানে বিপরীত নিয়মে করতে হবে। আবারও বলি বিপরীত নিয়ম কি, আমরা অঙ্কের সূত্র অনুযায়ী সব বের করবো কিন্তু বসানোর সময় বিপরীত বসাবো। যোগের গুলো বিয়োগ, বিয়োগের গুলো যোগ। তাহলে শুরু করি। পাওনাদারগণকে মোট 7,500 টাকা 2টি চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু ওই চেকগুলো পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক যদি পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা না হয় তাহলে আমরা জানি সূত্র অনুযায়ী এটা যোগ করা লাগে, কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে, বিয়োগ। তারপর 2 নাম্বার, আদায়ের জন্য 2,500 টাকার একটি প্রাপ্য নোট ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। ওই নোট
এখানে যদিও 2013 সাল প্রশ্নে আছে, আসলে হবে 2018 সাল, এটা তুমি ঠিক করে নিও, কারণ অঙ্কটি আমরা করতেছি 2017 সালে। তাহলে চেক আদায় হলে তারপরই হবে, আগে হওয়ার কোনো সুযোগ নেই, এটা ভুলে 2013 সালে আছে। তাহলে আমরা ধরবো 2018 সাল। ওই চেক 2018 সালের 5 জানুয়ারি তারিখে আদায় করেছে, তাহলে আমরা বুঝে নেব যে আমরা যেই তারিখে অঙ্ক করতেছি 2017 সালে ডিসেম্বরের 31 তারিখ, ওই চেকটি আদায় হয়নি, কারণ চেকটি আদায় হয়েছে জানুয়ারি মাসের 5, তার অর্থ হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ চেকটি আদায় হয়নি। তাহলে জমাকৃত চেক যদি ব্যাংক কর্তৃক আদায় না হয়, সূত্রের 1 নাম্বারই আছে, বিয়োগের 1 নাম্বারই এটা আছে যে ব্যাংক কর্তৃক ব্যাংকে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় না হলে বিয়োগ। এটা তোমরা যোগ বিয়োগের চার্টটা অবশ্যই ভালো করে পড়বে, তাহলে এটা বিয়োগ। কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে, যে তোমরা বিপরীত নিয়মে অঙ্ক করতেছি, যোগ। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তারপর আদায়ের জন্য 3000 টাকা ও 4000 টাকার দুটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু 3000 টাকার চেকটি অমর্যাদাকৃত হয়েছে, যা নগদানভুক্ত হয়নি। তাহলে এখানে 4000 টাকা কিন্তু কোনো কাজ নেই, কারণ ওই ব্যাপারে কিছু বলা নেই, তাহলে বোঝা গেছে ওটা সব ঠিক আছে। 3000 টাকার চেকটি অমর্যাদাকৃত হয়েছে। চেক জমা দেওয়ার পর ব্যাংক যে কোনো কারণে যদি চেক বাতিল করে দেয়, এটাকে বলে অমর্যাদাকৃত। চেক অনেক কারণে বাতিল হতে পারে, যে চেকটি প্রদান করেছে সে তার হিসাবে টাকা না থাকলে চেক বাতিল হতে পারে, তারিখে ভুল থাকলে টাকা বাতিল, এই চেক বাতিল হতে পারে, স্বাক্ষরে গরমিল থাকলে বাতিল হতে পারে, যে কোনো কারণে চেকটি বাতিল হয়ে গেছে, তার মানে ব্যাংকে টাকা জমা হয়নি। তাহলে চেক অমর্যাদাকৃত হলে সূত্রে বিয়োগ, এই ক্ষেত্রে যোগ। অমর্যাদাকৃত চেক নগদানভুক্ত হয়নি 3000 টাকা। 4, পাওনাদার বিনাকে 1800 টাকা ব্যাংক সরাসরি পরিশোধ করেছে, যা নগদানভুক্ত হয়নি। পাওনাদারকে ব্যাংক সরাসরি টাকা পরিশোধ করলে ব্যাংক থেকে টাকার পরিমাণ কমে গেছে, নগদানভুক্ত হয়নি, তাহলে নগদান বইতে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে সূত্র অনুযায়ী এটা বিয়োগ, ব্যাংক কর্তৃক যে কোনো পরিশোধ নগদান বইতে সূত্র অনুযায়ী বিয়োগ। তাহলে এখন কি করতে হবে, যোগ। পাওনাদারকে পরিশোধ নগদানভুক্ত হয়নি। 5, ব্যাংক কর্তৃক শেয়ারের লভ্যাংশ বাবদ 4500 টাকা আদায় হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক যে কোনো বিষয়ে যদি আদায় করে, তাহলে ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে নগদান বইতে যোগ করতে হবে। তা কিন্তু এই ক্ষেত্রে যেহেতু বিপরীত নিয়ম, বিয়োগ করতে হবে।
তারপর ব্যাংক জমা অতিরিক্ত সুদ বাবদ 500 টাকা ধার্য করেছে, কিন্তু নগদান বইতে কোনো দাখিলা দেয়া হয়নি। তার মানে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। ব্যাংক জমা অতিরিক্ত সুদের কারণে ব্যাংকে টাকার পরিমাণ হ্রাস পায়, তাহলে নগদান বইতে বিয়োগ করতে হবে, কিন্তু এইখানে যোগ করতে হবে। ব্যাংক জমা অতিরিক্ত সুদ 500 টাকা। ব্যাংক বিনিয়োগের সুদ বাবদ 1500 টাকা আদায় করেছে, যা নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয়নি। ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করলে এখন নগদান বইতে যোগ করতে হবে, তাহলে এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবার আমরা অঙ্কের উত্তর বের করব। প্রথমে আমরা যোগের সবগুলো টাকা যোগ করে এগিয়ে নিয়ে আসবো। এই ব্যালেন্সের সাথে এই যোগফল যোগ করে নিচে নামাবো, তারপর বিয়োগের সবগুলো টাকা একসাথে যোগ করে এগিয়ে নিয়ে আসবো। এই যোগফল থেকে এই বিয়োগের যোগফলটি বিয়োগ করলেই আমাদের অঙ্কের উত্তর বের হয়ে যাবে। এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এখানে তোমাকে লিখতে হবে ব্যাংক বিবরণী অথবা পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। তোমরা দ্রুত তুলে নাও। এবার দেখি আমরা খ নাম্বারে কি করতে বলছে। খ নাম্বার বলছে পাস বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সঙ্গে মিল করানোর জন্য কত টাকা যোগ করতে হবে। মানে আমরা যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্তকে, ব্যাংক বিবরণী অনুযায়ী নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্তকে, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত বের করলাম। এই ব্যাংক বিবরণী আর পাস বই একই, তার মানে এই অঙ্কটি করতে তোমাকে কোন হিসাবগুলো যোগ করতে হবে, তাহলে তো আমরা কোনগুলো যোগ করতে হবে এখানে বেরিয়ে করে ফেলছি। তাহলে খ নাম্বার করার জন্য আমাদের কি করতে হবে? এই হিসাবগুলো তুলবো আর যোগ করে দেব। তাহলে আমি এই যেহেতু এখানে করা আছে, এই অঙ্কটাকে আমি এখন কতে রূপান্তর করে দেব। তোমরা দ্রুত তুলে নাও, আমি এই গ নাম্বারকে খ নাম্বারে রূপান্তর করে দেব।
যেহেতু হুবহু একই লেখা, তাহলে আমি আর নতুন করে লিখবো না। তোমরা অবশ্যই খ নাম্বারের দিন আলাদা ঘর করে আবার এগুলি লিখবে। আমি আবারও করে দিই, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি 2,500 টাকা, অমর্যাদাকৃত চেক নগদানভুক্ত হয়নি 3,000 টাকা, পাওনাদারকে পরিশোধ নগদানভুক্ত হয়নি 1,800 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত সুদ 500 টাকা। যোগফলই খ নাম্বারের উত্তর। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই গ নাম্বার আগে করবে, খ নাম্বারের জন্য জায়গা খালি রাখবে, গ নাম্বার দেখে দেখে পরবর্তীতে আবার খ নাম্বারে তুলে দেবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় বাঁচবে। আমরা এই অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ অঙ্কের একটি সাজেশন আমরা পরবর্তী ক্লাসে দিয়ে দেবো। তোমরা ওই অঙ্কগুলো অবশ্যই বাসায় বসে বসে করবে। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই।